জনসভায় অংশ নিতে চট্টগ্রামে তারেক রহমান, ঢাকায় ফেসবুক ইউটিউবের অফিস আনার প্রত্যাশা। প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। দেশ জুড়ে বিএনপির জমজমাট প্রচার, গণসংযোগ। ভোট চেয়ে উত্তরাঞ্চলের জেলায় জেলায় জামায়াত আমিরের সমাবেশ, পথসভা। বললেন, বেকার ভাতা কিংবা কার্ড নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। মাঠে ব্যতিব্যস্ত সময় কাটছে এনসিপি সহ অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীদের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান নাহিদ ইসলামের। টি-20 বিশ্বকাপ খেলতে না পারাকে ব্যর্থতা মানতে নারাজ বিসিবি। আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ২০ বছর পর চট্টগ্রামে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি ঢাকা থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান। এরপর লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে বিমানবন্দর থেকে যান নগরের স্টেডিয়াম এলাকার হোটেল রেডিসন ব্লু বে ভিভাতে। এর আগে বিমানবন্দরে উপস্থিত দর্শনার্থী ও নেতা কর্মীরা তাকে স্বাগত জানান। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। আগামীকাল বেলা 11:30টার দিকে নগরের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রাজধানী সহ বড় শহরগুলোর যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চলাচলের সুবিধার জন্য চান মনোরেল চালু করতে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ভাবনাকে গুরুত্ব দিতেই রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশে ফেসবুক, মেটা ও গুগলের অফিস আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। গণতন্ত্রের চর্চা ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় সেরাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমানের আয়োজন। বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 2200-র বেশি প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে সেরা 10 জন শনিবার দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যদি ট্রেনিংয়ের সুবিধা পায়, কোর্সের সুবিধা পায়, তাহলে তো 1 মিনিটের রিলসের মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন অংশগ্রহণকারীরা। দেশ গঠনের প্রস্তাবিত পরিকল্পনায় সাধারণ মানুষের ভাবনাকে যুক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ, যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা ইনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে। আয়োজনে তারেক রহমান বলেন, রাজধানীর সব অঞ্চলকে যুক্ত করতে মনোরেলের পরিকল্পনা রয়েছে। বড় শহরের চাপ কমাতে আশেপাশে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন। এই জেলাগুলোতেও ছোট ছোট শহর আছে, জেলা শহর আছে বা সদর শহর আছে। আমরা এগুলাতে পরিকল্পনার মধ্যে আছে কিভাবে করব, ডিটেলটা উই আর ওয়ার্কিং অন ইট। বাট আমাদের চিন্তার মধ্যে আছে যে এখানে আমরা ছোট ছোট স্যাটেলাইট টাউন গড়ে তুলব। বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, শিক্ষাকে আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থায় নতুন চিন্তা যুক্ত করা হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য প্রশিক্ষণ ও রেমিটেন্স প্রণোদনার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রথম পর্যায়ে কিন্তু শিক্ষক, প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায়, জানায়। কাজে উনি যখন তাকে জিনিসগুলো শেখাবেন, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু তখন বাচ্চাটার মনে, ব্রেইনে সব জায়গায় গেঁথে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদেরকে পরিবর্তন করতে হবে। 3-4 জন বন্ধু বান্ধব মিলে একটা টিম হবে।
তারা হয় একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস, একটা মুরগি, একটা বিড়াল, একটা কুকুর, যেটাই হোক, একটা পাখি, এটাকে তারা পালবে এবং তারা ওটার উপরে তাদের কি অভিজ্ঞতা হলো, কিভাবে পাললো, কিভাবে টেক কেয়ার করলো, এটার একটা এক্সাম হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একজনের প্রশ্নের জবাবে জাইমা রহমান বলেন, সাইবার বুলিং কমাতে সামাজিক ও পারিবারিক সচেতনতা জরুরি। অনলাইনে যে হ্যারাসমেন্ট হয়, মানে মেয়েরা ছেলেরা সবাই ভিকটিমস অফ হ্যারাসমেন্ট, লোকালি জিনিসটা কি একটু ঠিকঠাক করা যায়, তারপরে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। এই উদ্যোগ রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের কণ্ঠকে আরও জোরালো করবে বলে মনে করেন আয়োজকরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। শনিবার ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি পরীক্ষিত দল, ক্ষমতায় এলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বেকারত্ব সমস্যা কমাতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। চট্টগ্রাম 11 আসনে নির্বাচনী প্রচারণায় আমির খুরশু মাহমুদ চৌধুরী বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ করার দল বিএনপি, কোনো বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবে না তারা। এদিন 74 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। ফেনী 3 আসনে তৃতীয় দিন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। অপরদিকে ফেনী 2 এর উন্নয়নে বিভিন্ন অঙ্গীকার দেন জামায়াত সমর্থিত প্যানেল প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ভোলা 1 আসনে গণসংযোগ করেছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ভোটের মাঠে সরব দাঁড়িপাল্লার প্রার্থীরাও। কক্সবাজার 2 আসনে জামায়াত প্রার্থী হামিদুর রহমান আজাদ চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। ব্রাহ্মণবাড়িয়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজের শক্তি যদি বজায় রাখতে চান, নিজের অধিকার যদি বজায় রাখতে চান, তাহলে ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না জামায়াত। তিনি বলেন, ভাতা নয়, যুব সমাজকে কর্মক্ষম করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। দেশের রাজনীতিকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে 10 দলীয় নির্বাচনী ঐক্য। গাইবান্ধার পলাশবাড়ির পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জনসভা থেকে প্রচারণা শুরু করেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। নীল আকাশ, মাঝে মাঝে আকাশে শকুনের ছায়া দেখা যায়, ওই শকুনের ছায়া যেন বাংলাদেশের মাটিতে পড়তে না পারে। প্রচারণার শুরুতেই জামাত আমির বলেন, আধিপত্যবাদ আবারও চেপে বসার চেষ্টা করছে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কোনো আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। অবশ্যই বিশ্বের সকল সভ্য দেশের সাথে আমরা বন্ধুত্বের সম্পর্ক চাই। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। বগুড়ায় পৌঁছে শিবগঞ্জের মোকামতলা হাই স্কুল মাঠে পথসভায় অংশ নেন জামাত আমির। বলেন, রাজনীতি সুন্দর হলে গোটা দেশ সুন্দর হবে, এজন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস। পরে আলতাফুন্নেসা খেলার মাঠের জনসভায় জামাত আমির বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর বেকারদের মিছিল দেখতে চায় না জামাত। বেকারদের দক্ষ জনশক্তিতে পরিণত করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। বগুড়ার শেরপুরের পথসভায় জামাত আমির বলেন, জনগণ সরকার গঠনের সুযোগ দিলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত হতে দেয়া হবে না। সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠের জনসভায় জামাত আমির বলেন, জামাত নারীদের এগিয়ে যাওয়ায় বাধা নয়, বরং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সব সমাবেশ ও পথসভায় যুবকদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানান জামাত আমির। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে উত্তরবঙ্গ জুড়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে পাবনা জেলা শহরে দিনের সবশেষ নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির। যারা অতীতে বাংলাদেশ বিষয়ে নাক গলিয়েছেন তাদেরকে আগামীর জন্য সাবধান করে দেন তিনি। ভাই বন্ধু হয়ে থাকো, ভাই হয়ে থাকো, আমাদের যে প্রতিবেশী হয়ে থাকো, আমরা তোমাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না। মেহেরবানি করে আমাদেরও আভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাতে আসবেন না। শামীম রেজা, যমুনা নিউজ, পাবনা। সর্দিটা এখন সামলান। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ঢাকার বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন এনসিপি সহ 10 দলীয় জোটের প্রার্থীরা। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই প্রত্যাশা করেছেন ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি এমন বক্তব্যে নির্বাচনী থিম সং উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রচারণা শুরু তৃতীয় দিনে এসে দলটি তার নির্বাচনী থিম সং উন্মুক্ত করল। পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষেও আরেকটি গানের প্রচারণা শুরু করে দলটি। মাদুর পেতে থিম সং শিরোনামে দলের প্রচারণা উদ্বোধন করে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে সকালে রাজধানীর ভাটারা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 11 আসনে 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। এ সময় তিনি একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। বলেন, এমন আশ্বাস দেয়া হচ্ছে যা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই। আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। বাংলাদেশে কোনো দুর্নীতি চলবে না, তখন আমাদের উপরে প্রথমে ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আবার তারা কি করলো, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। আমরা উপরে তাকিয়ে বললাম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কাঁচপুর বালুমাঠে 25 জানুয়ারির রাতে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরো মাঠ আলোকিত রাখতে এলইডি লাইট লাগানো হয়েছে। এদিকে তারেক রহমানের সমাবেশ সফল করতে সোনারগাঁও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিটি পাড়া মহল্লায় এবং ওয়ার্ডে সভার আয়োজন করছেন। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘ 17 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য সোনারগাঁওবাসী অপেক্ষায় আছে। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি নেতা হাসান মোল্লার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। বিকেল 3:30টার দিকে হোলি ফ্যামিলি হাসপাতালে মারা যান হাসান মোল্লা। গেল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অবশ্য হাসান মোল্লাকে গুলি করে হত্যার ঘটনাকে সুপরিকল্পিত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে অভিযোগ করেন, নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার একটি সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান এটি। এই ঘটনাটা যখন ঘটছে এর পরপরই আমরা কিন্তু আমাদের থানার জিডিতে পুরোপুরি এটার একটা ডিটেইলস আমরা নোট করে রাখছি। ওই জিডির এগেইনস্টেই এখন সব কার্যক্রম চলছে। আমাদের 2টা টিম তদন্ত করতেছে, ডিবির একটা টিম তদন্ত কাজ করতেছে, বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজ এগুলো আমাদের কাজগুলো আমরা ঠিক মতোই আগায় নিচ্ছি। রাজনৈতিক নয়, কারওয়ান বাজারের চাঁদাবাজি আর দখল বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বের। হত্যার নির্দেশ দেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ ওরফে বিনাশ দাদা।
মোসাব্বির হত্যায় জড়িত শুটার রহিমকে অস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় ডিবি পুলিশ। হত্যাকাণ্ডের মূল শুটার মোহাম্মদ রহিমকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ডিবি আরও জানায়, দিলীপ ওরফে বিনাশ দাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী। তার নির্দেশে রহিম এবং জিন্নাত কিলিং মিশনে সরাসরি অংশ নেয়। রহিমকে শুক্রবার নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রহিমের আপন ভাই হত্যার অন্যতম পরিকল্পনাকারী বিল্লাল ও আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা এটা নিয়ে অপারেশনও করবো। নরসিংদীতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে নরসিংদীর পুলিশ লাইন এলাকার একটি গাড়ির ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল চৌধুরী ভৌমিক ওই গাড়ির ওয়ার্কশপে মিস্ত্রি ছিলেন এবং কুমিল্লা বরুড়া উপজেলার খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। পুলিশ জানায়, চঞ্চল রাতে কাজ শেষ করে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত কয়েকজন দোকানের শাটারের নিচে আগুন লাগিয়ে দেয়। ভেতরে পেট্রোল মোবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন দুর্বৃত্ত উদ্দেশ্যমূলকভাবেই দোকানে আগুন দিয়েছে। সদর মডেল থানার ওসি ARM আল মামুন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আবারও জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব আল হাসান। ম্যারাথন বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, সাকিবের আগ্রহকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। একই সাথে নিরাপত্তা ইস্যুতেই বাংলাদেশের T20 বিশ্বকাপে অংশ নেওয়া হলো না বলে মনে করে বোর্ড। আর সে কারণেই নিজেদের কোনো ব্যর্থতা দেখছে না তারা। সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। 8 ঘন্টার লম্বা বোর্ড সভা শেষে চোখ কপালে উঠে যাওয়ার মতো ঘটনা। বিশ্বকাপ থেকে অফিসিয়ালি ছিটকে যাওয়ার দিনে হুট করে উদয় হলেন সাকিব আল হাসান। এখন থেকে আবারও নাকি হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ক্ষেত্রেই জাতীয় দলের জন্য বিবেচিত হবেন সাকিব। প্রশ্ন ওঠে, তবে কি বিশ্বকাপ খেলতে না পারার অপারগতা ঢাকতেই তুলে আনা হলো সাকিবের প্রসঙ্গ? এটা সেন্ট্রাল কন্ট্রাক্টের ডিসকাশন শুরু হওয়ার সাথে সাথে এটা অন্তত আমরা আলাপ করছিলাম, আরো 15-20 দিন হবে। সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার একটা ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আওয়ামী লীগের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব, যে কারণে এখনও দেশে ফিরতে পারেননি এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বাস্তবিক অর্থে আদৌ তার পক্ষে দেশে এসে খেলা সম্ভব? সংসদ সদস্য হওয়াই বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। সেক্ষেত্রে আপনাদের সামনে 2-3টা উদাহরণ আছে বাংলাদেশে। একজন মাশরাফি মুর্তজা, সে বাংলাদেশে অবস্থান করছে এবং 3 আগস্টের পর আমাদের আরেকজন ক্রিকেটার, সেও বাংলাদেশে অবস্থান করছে। তো আমার মনে হয় ওই দুজনে থাকতে পারে, তাহলে সাকিব আল থাকতে পারে। বর্তমান বোর্ডের অধীনে এটাই হতো প্রথম বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে না পারলেও এটাকে ব্যর্থতা হিসেবে মানতে নারাজ সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। কারণ সবকিছুই ঘটেছে সিকিউরিটির কারণে। আমি এটা আসলে ব্যর্থ বলবো না, বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি। গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এটা, তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে। অনূর্ধ্ব 23 একাডেমি গঠন করা হচ্ছে। ডিরেক্টর হিসেবে থাকছেন রাজ্জাক। এবারের সেন্ট্রাল কন্ট্রাক্টে 27 জন ক্রিকেটার রাখা হচ্ছে। আর বিসিবি পরিচালক পদ থেকে ইস্তফা দিয়েছেন ইশতিয়াক সাদেক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এর পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আইসিসি। এদিকে বাংলাদেশের সাথে অবিচার করেছে আইসিসি। সরকার চাইলে ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি। নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা আছে বলে জানান তিনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারত না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির নয়, বাংলাদেশের সরকারের। দাবি করেন, ভারত সরকার বাংলাদেশকে কনভিন্স করার কোনো চেষ্টাই করেনি। অন্যদিকে পিসিবিও তাকিয়ে আছে পাকিস্তান সরকার প্রধানের সিদ্ধান্তের দিকে। বাংলাদেশের সাথে অবিচার করা হয়েছে। আইসিসির সভায় আমি বলেছি, আপনারা ডবল স্ট্যান্ডার্ড করতে পারেন না। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সরকার চাইলে অংশ নেবে না পাকিস্তান। আমরা প্রধানমন্ত্রীর ফিরে আসার অপেক্ষায় আছি। উনি আসলেই তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সরকার যদি বলে যে আমরা ভারতে যাব না, তাহলে আমরা যাব না। কোনো একক দেশকে আমাদের উপর নির্দেশ চাপিয়ে দেওয়ার অনুমতি দেয়া হবে না। পিসিবি আইসিসির নয়, পাকিস্তান সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।